জনগণকে জানতে হবে। কিন্তু তারপরে ক্লাস আছে, বালতি আছে, তোষক আছে, বালিশ আছে, এগুলো একটা স্টেটমেন্ট। এটার সমস্যাটা, যে সমস্যাটা দাঁড়াইছে সেটা হলো একটু জুম করে নেওয়া যায় না আপনারটা? ভোট কেন্দ্রে যখন একটা মানুষ উপস্থিত হয়, সেখানে ভোটটা দলের 4টা পর্যন্ত যদি ভোটার শিডিউল থাকে, কিন্তু জুরিডিকশনের মধ্যে কেউ গিয়ে উপস্থিত হলে এটা দায়িত্ব পড়ে তার ভোটটা নেওয়া। আমাদের অনেক ক্যান্ডিডেট নমিনেশন পেপার জমা দিতে পারে নাই এই সময়ের 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এই সময়ের বিলম্বের জন্য। আমি তাদের বারবার জিজ্ঞাসা করছি, তোমরা বিলম্ব কেন করো? বিলম্বটা হয়েছে তারা এই সিডি কেনার টাকা জমা দিচ্ছে, জামানতের টাকাটাও জমা দিচ্ছে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোনো ব্যাংকে ওই সাইবার না কি হয়ে যেতে অনলাইন এই অনলাইন সিস্টেমের কারণে, এই যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাম এলাকায়, বিভিন্ন মফস্বল এলাকায় সেটা তারা ঠিক মতো সময় মতো জমা দিতে পারে না, যার জন্য 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট লেট হয়েছে, এটা হয় নাই, জমা হয়। এই ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমার আবেদন যে উইদিন শিডিউল মোতাবেক যদি নমিনেশনের টাকাটা জমা হয়ে থাকে এবং সিডি কেনার টাকাটা যদি জমা হয়ে থাকে, এই 2-4 মিনিট বিলম্বের জন্য তাদের নমিনেশন পেপারটা যেন আপিলে মঞ্জুর করা হয়। এটা একটা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ। এটা শুধু আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না, এটা সকল দলের জন্য আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যাতে টাইমিং ফ্যাক্টরের জন্য যেন তাদের নমিনেশনটা বাতিল করা হয়। এই কারণে অনেকেই রিট করার জন্য আসছেন, তা আমি সবাইকে বলছি যে নির্বাচন কমিশনে যাওয়ার জন্য, এবং কেউ রিট করে ফেলছেন। আরেকটা বিষয় হলো, দুঃখের সাথে বলতে হয় যে এই যে গ্যাস বিল, টেলিফোন বিল, এই বিলগুলি দেওয়ার পরও আপনারা দেখবেন যে এই বিলগুলি চলে আসে। আমি যার জন্য, কারণ আমরা তো নির্বাচন করি, এই বিড়ম্বনার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার সকল টেলিফোন লাইন কেটে দিচ্ছি, আগে কেটে দিচ্ছি। এটা আমি নির্বাচন কমিশনকেও জানাচ্ছি, এটা কেটেছি হলো আমি মেয়র ইলেকশন করার সময় আমি কেটে দিচ্ছি। কারণ এর আগে যখন একটা ইলেকশনে দাঁড়াইছি, এটা বোধহয় এমপি ইলেকশনের ব্যাপারে হবে, যে এই ধরনের ভুতুরের বিল সবাই এসে হাজির হচ্ছে যে আমরা বিল পরিশোধ করি। তখন এই টেলিফোন বিল যে পরিশোধ করছি অনেক সময় এটা রাখাও যায় না। গ্যাস বিল, আমার কথা হলো কেউ যদি গ্যাস বিল না দেয়, গ্যাস বিলের কর্তৃপক্ষের দায়িত্বটা কি? তার লাইটে কেটে দেওয়া, হুঁশিয়ার করে তার চিঠি দেওয়া, সেটা তারা অনেক ওই নির্বাচনের দিন এসে একটা কাগজ হাজির করে দেয়, এতে অনেকে বাতিল হয়ে যায়। তা আমি এখানে আইনটা করা হয়েছে যে নমিনেশন পেপার জমা দেওয়ার দিন এই বিলটা ক্লিয়ার থাকতে হবে। অনেকে তো জানেও না। তা আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে যারা টেলিফোন বিল বা যে বকেয়াটা দিয়ে দেয় তাদেরকে একটা সুযোগ দেওয়া, বৈধ করা। ইনকাম ট্যাক্সের রিটার্নটা জমা নির্বাচন সার্টিফিকেট কমিশনে জমা আমার একটা ফোন ঝুঁকির মধ্যে কিন্তু তার সাথে সাথে আবার একটা সম্পদ বিবরণী দিতে হবে। এখন আমি তো আমার ইনকাম ট্যাক্সের মধ্যে আমার সম্পদ বিবরণী এবং ইনকাম ট্যাক্স অথরিটি আছে, এই অফিসার বড় বড় অফিসার, তাদের দায়িত্ব হলো এই সম্পদ বিবরণী ঠিক আছে। যেমন ধরেন এই কলমটা আমি 1 লাখ টাকাটা কিনলাম না 100 টাকাটা কিনলাম, এটা আমি যখন আমার ভাই আর কোন সামনে যাবেন রিটার্নের মধ্যে লিখবো, এই যে আমার একটা ফোন ঝুঁকির মধ্যে, অফিসারের দায়িত্ব হলো যাচাই বাছাই করা, এটা করতে বলবো, সেই হিসাবে সে আমার রিটার্নটা দিবে। আমি বুঝতেছি যে আমার একটা ফোন ঝুঁকিটা ইনকাম ট্যাক্স রিটার্ন এটা একটু ঠিক আছে। এখন ধরেন আমার রাজুকের একটা প্লট আছে, এই প্লটটা আমি যে রাজুকেরটা পাইছি সেটা হলো 23 লক্ষ কত টাকা, আমি তো সেটাই লাগবে। এখন বর্তমান বাজার মূল্য, সেদিন আমি জিজ্ঞাসা করছি, তারা বলছে যে এখন একটা প্লট রাজুকের 6 কোটি 7 কোটি টাকা বিক্রি যায়। তো এখন আমি কোনটা লিখবো?
ইনকাম ট্যাক্সের ফাইলে আমি লিখছি যে আমি এত টাকা দিয়ে অর্জন করছি, 23 লক্ষ কত টাকা দিয়ে। এখন এটা বর্তমান মূল্য দাঁড়ায় গেছে 7 লক্ষ টাকা, 7 কোটি টাকা। তা আমি লিখবো কোনটা? এটার মধ্যে যদি ডিফারেন্স দাঁড়ায় তখন এই নমিনেশন ব্যাপারটা বাতিল হয়ে যায়। আরেকটা বিষয়, এটা আমরা সারা জীবন দেখাইছি যে গত 2018 সালে আমি নমিনেশন পাইছি। সেখানে আপনারা জানেন যে বিএনপি যে নমিনেশন দিচ্ছে, সেখানে অনেক জায়গায় 1 জন 2 জন 3 জন 4 জন করে নমিনেশন দিচ্ছে। বিএনপির তখন যুক্তিটা ছিল যে আমরা তো অনেকেই মামলার আসামি, বিএনপির লোকজন অনেকে আসামি, কেউ যদি গ্রেপ্তার হয়ে থাকে বা কেউ যদি মামলার কারণে বাতিল হয়ে যায় নেক্সট ম্যাটার ডিট করবে। কিন্তু এখানে প্রভিশন ছিল যে আবার ওই যে মার্কার জন্য আলাদা একটা ফার্দা চিঠিয়ে দিতে হয়। তা আমরাও ওইভাবে নির্বাচন করে আসতেছি। 2096 থেকে যে নির্বাচন করে আসতেছি, সেই নির্বাচনে এইভাবেই আমরা নমিনেশন পেপারটা জমা দিই। প্রথম আমাদের একটা মনোনয়ন পত্র দিয়ে দেয়, পরবর্তী সময় আবার মার্কার জন্য চিঠি দেয়, চূড়ান্ত চিঠি। কিন্তু এখানে সমস্যা হয়েছে কি, আমরা তো কোনো আসনে খুব অল্প আসনে 2টা করে নমিনেশন দিচ্ছে। এখন সেখানে দুটোটা বাতিল করে নেব। ঠিক আছে? কেন? যে আমি ডিসিকে আমি কতক্ষণ আগে হবিগঞ্জের ডিসির সাথে আলাপ করলাম, তিনি বললেন যে না, চূড়ান্ত চিঠি এখনই লাগবে। আমি বললাম যে আমরা তো এই সিস্টেমে চলে আসছি, আমরা প্রথম সব দলের মধ্যেই 1-2টা জোটের জটিলতা বা বিভিন্ন জটিলতার কারণে 2টা করে বা 3টা করে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তী সময় যখন মার্কা দেওয়া হয় তখন এটা ফাইনাল করা হয়। কিন্তু এটা তারা মানে না মানে এত কয়েকটা নমিনেশন বাতিল হয়েছে বলে আমার কাছে ইনফরমেশন। তো বন্ধুগণ, আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব যে এই দেশে নির্বাচনটাকে আরো অংশগ্রহণমূলক করার জন্য গ্রামেটিক্যাল যেসব ত্রুটি বিচ্যুতি আছে এগুলো যেন সংশোধন করার সুযোগ দেওয়া হয় এবং তাদেরকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়। বন্ধুগণ, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রার্থীকে অত্যাচার নির্যাতন করার সংবাদ আসে না। যদি আসে তা আমরা অবশ্যই এটা নিয়ে রুখে দাঁড়াবো এবং আমরা মনে করব যে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হতে যাচ্ছে। তখন আমরা শরণাপন্ন হবো এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন আমাদের কাছে ইনফরমেশন হলো 151টা নমিনেশন পেপার আমরা জমা দিতে পারছি। এখন আগামীকালের মধ্যে, এখন রিপোর্টগুলি আসতেছে, আগামীকালের মধ্যে আমরা বলতে পারবো যে কয়টা বৈধ হইল, কয়টা বৈধ হইল। তখন আমাদের পক্ষ থেকে আমি আগামীকাল থাকবো না, আমরা চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান সেটা সাংবাদিক ব্রিফিং করে আপনাদের জানিয়ে দেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সর্বশেষ কথাটা যেটা, যে জামানতের টাকাটা ইন টাইম যদি কেউ জমা দিয়ে থাকে তার নমিনেশন ব্যাপারটা যেন বৈধ ঘোষণা করা হয় এবং যার ব্যাংক লোনের ব্যাপার আছে সেই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। এই আমার কোনো বক্তব্য থাকবে। আপনি তো বলেছিলেন যে নির্বাচন কমিশনের উপর আপনার আস্থা আছে এবং সেই আস্থাতেই মূলত সরকার না নির্বাচন কমিশন আস্তে আস্তে নির্বাচনে অংশগ্রহণ করছে। তো হঠাৎ করে এই যে আপনাদের কি আলোচনা হয়েছিল যে হঠাৎ করে আবারও এই নির্বাচন কমিশনের কিছু জায়গা নিয়ে আপনি প্রশ্ন তুললেন, সমাধান করার জন্য, তাহলে কি আলোচনা হয়েছিল? যেখানে আপনি হুচট খাইবেন চলার পথে, যখন আপনি হুচট খাইবেন তখনই তো আপনাকে দাঁড়ায় কথা বলতে হবে। এই জন্য আমি হুচট খাইছি। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিটা আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষকে জানাবেন। এই বিষয়গুলোকে আপনারা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন? লিখিতভাবে জানাবো। আমরা তো মাত্র আজকে বাছাই শেষ হবে, আজকে এসে পার্টিকুলারটা নেয়া। তবে আমি সবাইকে বলছি তোমরা নির্বাচন কমিশনে যাও, আর প্রত্যেকটা জায়গায় যেখানে সমস্যা হয়েছে আমি ডিসিদের সাথে আলাপ করে সমাধান করার চেষ্টা। এরকম কতগুলো আসনে ত্রুটি বিচ্যুতি হয়েছে কিংবা জমা দিতে একুরেট নাম্বারটা তো আপনাদের বলতে হবে না, কালকে স্বপ্নের অনেকেই তো চূড়ান্ত হয়ে গেছে, যাদের ঠিক আছে, এরকম কতজন আপনাদের? এটাও কালকে বলবো, কালকে একুরেট নাম্বারগুলো আমরা কালকে বলবো। তাহলে আজকের ব্রিফিং এর মূল উদ্দেশ্যটা কি? মানে আমাদের মাধ্যমে ইসি কে জানিয়ে দেয়া যে আমাদের অনুরোধগুলো আপনারা গ্রহণ করেন। যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যা যেমন আমাদের হচ্ছে, সকলের হচ্ছে, এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। এখানে বিষয়টা খুবই জটিল। আপনি ইনকাম ট্যাক্স আপনি রিটার্ন দিলেন, তারা যাচাই বাছাই করে আপনি নির্ধারণ করলেন আপনার এত টাকা সম্পদ হয়েছে, এত টাকা আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, টাকাটা আপনি পরিশোধ করলেন, ওইটাও আপনি ফর্মের সাথে দিতে হবে। কিন্তু পরে আবার আপনি একটা স্টেটমেন্ট দিবেন
ওই স্টেটমেন্টের মধ্যে গিয়া তখন এই বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। স্যার, আপনি তো অনেক নির্বাচন করেছেন আপনার লাইফে। এই যে এখনকার যে ফর্মের যে ত্রুটি বিচ্যুতিগুলো এসেছে এগুলো তথ্য বিবরণী দিয়ে নতুন করে হয়েছে না আগেও আপনার অভিজ্ঞতা থেকে কি বলেন? এখানে ধরেন আমরা তো অভিজ্ঞতার প্রশ্নে সব একদিন দুই দিন আগে জমা দেয়, কারণ ভুল ত্রুটি কুসুমতি ধরা পড়ে কি জানতে। আর এইবার তো আমরা নমিনেশন পেপারটা আপনারা যারা ছিলেন আপনারা দেখছেন যে কি অবস্থার মধ্যে রুমে জায়গা নাই, রাত করে আমাদের কাজ করতে হয়েছে। এতে নমিনেশন যে ফর্মের যে চিঠি, এই চিঠি ইস্যুর সময় অনেকটা ভুল ত্রুটি হয়েছে। যেমন কালকে নড়াইল থেকে এক ভদ্রলোক আসছেন, আমি নারায়ণগঞ্জে ছিলাম, উনি নারায়ণগঞ্জে গেছেন, নারায়ণগঞ্জে যে আমাদের সই নিয়ে আসছেন। ওনার নাম শ্যামল সরকার নাকি, ওইটা মধ্যে আকার একটা নামের একটা স্পেলিং ভুল হয়েছে। আরেকটা হইলো যেমন আসনের যেমন আমাদের দলের নিবন্ধন হলো 048, আমরা অনেক জায়গায় লিখে দিচ্ছি শুধু পাচ্ছেন। ফলে এখানেও জটিলতা সৃষ্টি, এগুলো আমরা সংশোধন করছি। হ্যাঁ, আবার দেখা যায় যে আমার নাম একটা, ভোটার লিস্টে উঠে একটু ডিফারেন্স, ঠিক আছে। আমার নাম তৈমুর আলম খন্দকার, উঠে উঠছে শুধু তৈমুর আলম, অথচ আমার মেট্রিক সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, পিএইচডি সার্টিফিকেট, এমএসসি সার্টিফিকেট সব তৈমুর আলম। এইসব জটিলতা। বিষয়টা কেমন যে আপনাদের যারা প্রার্থী হয়েছে সারা দেশে দিয়েছেন তাদের নির্বাচনী অনভিজ্ঞতার কারণে নির্বাচনে সমস্যা না, এটা আমরা নতুন নতুন অনেক কিছু তো এই একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে যে যারা দূরে তারা এই আমাদের কাগজপত্র নিয়ে যেতে যেত, আর সবকিছু ফিল আপ করার ধরনের একটা ব্যাংকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর পুরান অ্যাকাউন্টে দোষ থাকবে, নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, নতুন অনেক কিছু করতে হবে। আপনার ফর্মটা নিয়ে যদি কালকে সময় পাই আমি আপনাকে বুঝাবো না যে এখানে অহেতুক কতগুলো জটিল এইগুলোকে এই মুহূর্তে সমাধান করা তো সম্ভব না। সমাধান একটাই সমাধান যে আমার টাকাটা যদি ঠিক মতো জমা হয়ে থাকে, আমার আমি যদি ওই এলাকা আমি যদি ভোটারটা ঠিক হয়ে থাকি, তবে যেন নমিনেশনটা গ্রহণ করে। নামের বানান ভুল, আইডি কার্ডের সাথে মিলবে না, হ্যাঁ, এরকম নিবন্ধনের ভুল, এগুলো তো বড় ভুল। এগুলো আরেকটা কথা হইলো, আইডি কার্ডের মধ্যে যে নাম্বার, ক্রমিক নাম্বার, ভোটার লিস্টে যে ক্রমিকের নাম্বার সেখানে নাম্বার মিলে না, এগুলো একটা সমস্যার সৃষ্টি। কারণ ভোটার প্রথম তো আমরা একটা আইডি কার্ড পাইছি, পরবর্তী সময় যখন আমরা আবার স্মার্ট কার্ড নিছি তখনও কিন্তু আবার নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে, ওগুলো কিছু সমস্যার সৃষ্টি। আর ভোটার লিস্টে এই আমি তখন কলেজে পড়ি, আমি এই নারায়ণগঞ্জ হাই স্কুলে গার্জিয়ানদের নির্বাচনে দাঁড়াইছি। সেখানে ওই আমার বাড়ির ঠিকানা 42 শেরে বাংলা রোড,